বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ফার্স্ট ইউনিট পরীক্ষা শেষ হওয়ার পরেই যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু বিষয়টা খুবই খারাপ হয়ে যাবে। তো সামনেই আমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো আমাদের এখন প্রিপারেশন নিতে হবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা নিয়ে, অর্থাৎ কিভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, কোন কোন প্রশ্নগুলো আমাদের বিশেষ করে নজর দিতে হবে, কোন প্রশ্নের কত মান অনুযায়ী আমাদের পরীক্ষায় আসবে এবং আমাদের সিলেবাসে কোন কোন বিষয়গুলো রয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় যদি আমরা ঠিকঠাকভাবে না বুঝি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। তার কারণ সিলেবাসটাকে আমাকে প্রথমে বুঝে নেওয়া দরকার এবং শুধুমাত্র সিলেবাসটা বুঝলে হবে না, কোন জায়গা থেকে কি কি মার্কসের প্রশ্ন আসতে পারে এবং শিক্ষকরা কোন প্রশ্নগুলো পছন্দ করেন এবং কোন প্রশ্নগুলো হুবহু তোমরা পরীক্ষাতে কমন পাবে সেটাও কিন্তু জেনে রাখা দরকার। তো আজ আমরা ঠিক সেইভাবে আলোচনা করছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট সাজেশন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে এবং এটা নিশ্চিত রূপে থাকতে পারো আজ আমরা সম্পূর্ণ সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে তার ডিটেলস আলোচনাগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এইভাবে যদি তোমরা সমস্ত পার্টগুলো ভালো করে এই প্রশ্নগুলো যদি রেডি করতে পারো তাহলে সেকেন্ড ইউনিট টেস্টে তোমার পরীক্ষাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। হুবহু প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেক মানের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো এবার শুরু করা যাক। মূল সাজেশন করব, অবশ্যই বলবো যে প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করেছি কোনো প্রশ্নগুলো বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্ন একদম নিখুঁতভাবে তোমরা প্র্যাকটিস করবে। এবং একটা কথা বলে রাখি, এই প্রশ্নই দেখবে পরীক্ষার হলে হুবহু কমন পেয়েছো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে সাজেশন দিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছে, স্যার আপনি যে কটা প্রশ্ন দিয়েছিলেন হুবহু ঠিক সে কটা প্রশ্নের ভেতরেই আমরা স্যার কমন চলে এসছে, বা সে কটা প্রশ্নই আমরা পড়েছিলাম সেই আমরা লিখেছি। আজও আমি তোমাদের বলছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ঠিক যে কটা প্রশ্ন বলছি ঠিক সে কটা প্রশ্ন পড়ে যাও, একদম হুবহু স্কুলের টিচাররা দেখবে ওই কটা প্রশ্নই তোমাদের জন্য দিয়েছে এবং তোমরা লিখে বাড়ি আসতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তোমরা জানো যে তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টে যে পার্টসগুলো রয়েছে সেটা হলো নব সৃষ্টি, আকাশের সাতটি তারা, চিঠি, আবহমান এবং রাধারানী। তো তোমরা জানো যে এর আগে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা নব সৃষ্টি, আকাশের সাতটি তারা, চিঠি, আবহমান প্রত্যেকটি গল্প কবিতার কিন্তু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং কি প্রবন্ধ, হ্যাঁ, তো প্রত্যেকটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স বা চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নেবে, কারণ এইগুলোর অক্ষর ভিত্তিক ব্যাখ্যা যদি তুমি একবার বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পারবে। এবং দেখো তোমাদের সহায়ক পাঠ শঙ্কুর ডায়েরি থেকে তোমাদের মূল যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে কভার্স। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, কভার্স থেকে কিন্তু শর্ট টাইপের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এসএকিউও কিন্তু আসে, যার জন্য কিন্তু ভালোভাবে তোমাকে এই গল্পটা পড়তে হবে। তোমাদের রাইটিং স্কিল যেটা রয়েছে সেটা হলো তোমাদের যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আছে সেটা হলো ভাবার্থ বা সারাংশ। এটা তোমাদের যার যে ব্যাকরণ বই আছে, যার যে বই আছে, বিভিন্ন প্রকার ভাবার্থ বা সারাংশ ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ দেখো ভাবার্থ বা সারাংশ শিখতে হয়। যদিও আমি তোমাদের সামনে একটা ভিডিও ইতিমধ্যে আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে ভাবার্থ বা সারাংশ কিভাবে করা হয়, তো সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো, যেটা ক্লাস 9-এর ব্যাকরণ বলে চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা সেখানে পেয়ে যাবে যে কিভাবে করতে হয়, সেই জিনিসটা তোমরা শিখে নিতে পারবে। এবং দেখো গল্প রচনা এবং চিঠি তোমাদের আসতে পারে, তবে বেশি আসার সম্ভাবনা হচ্ছে ভাবার্থ এবং সারাংশ। ব্যাকরণ থেকে যেটা তোমাদের আমি তোমাদের একদম শর্টকাট যে মেথডটা বলে দিই, তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নব সৃষ্টি প্রবন্ধ। এই প্রবন্ধ থেকে সাধারণত বিভিন্ন প্রকার শব্দগুলো উল্লেখ করে দেয় যে এই শব্দটা কোন ধরনের শব্দ। এইভাবে কিন্তু তোমাদের শর্ট টাইপের প্রশ্ন আসে ব্যাকরণ থেকে, কোনো বড় কোশ্চেন ব্যাকরণ থেকে আসে না, 1 মার্কের প্রশ্ন আসবে। এবং শব্দ এবং পদ, শব্দ মানে তোমাদের যেগুলো তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, এই যে শব্দের শ্রেণীবিভাগগুলো রয়েছে তার বিস্তারিত আলোচনাগুলো তোমাকে পড়তে হবে। এবং পদ, পদ মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এর বিস্তারিত আলোচনাও পড়তে হবে এবং তাদেরও শ্রেণীবিভাগ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। তো আমি একটা কথা বলে রাখি, তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারবে শব্দ বলে একটা মানে বাংলা ব্যাকরণ, ক্লাস 9 বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার করা রয়েছে, সেখানে শব্দ এবং পদ সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা এই ব্যাকরণের পার্টসগুলো ভালোভাবে শিখে নিতে পারো এবং দেখে নিতে পারো, তাহলে দেখবে ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসবে কোনো রকম সমস্যা তোমাদের হবে না। এবার আমরা চলে যাই নব সৃষ্টি বা মূল যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের এবছর আসার সম্ভাবনা 3 মার্ক এবং 5 মার্কসের জন্য, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম দেখো নব সৃষ্টি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে। কাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয়, কেন? বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, বক্তব্যে তাৎপর্য ব্যাখ্যা করো। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, কোন ধর্মের কথা বলা হয়েছে, এই রূপ বলার কারণ কি? রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো, মানে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো।
সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি? এবার চলে যাব আমরা তার পরবর্তী যে আমাদের রয়েছে আকাশের সাতটি তারা কবিতা। তো দেখো, আমি তোমাদের একটু আগেও বললাম যে এই কবিতার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নেবে। আকাশের সাতটি তারা, দেখো আকাশের সাতটি তারা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, আকাশের সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় লেখো। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নটা বললাম, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেন বাংলার সন্ধ্যাকে নীল রঙে বলা হয়েছে তার ব্যাখ্যাগুলোও কিন্তু কবিতার মধ্যে আমি আলোচনা করে দিয়েছি। সন্ধ্যা শান্ত ও অনুগত হওয়ার কারণ কি, তাকে নীল বলা হয়েছে কেন? পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, কোন কন্যার কথা বলা হয়েছে তার রূপের বর্ণনা দাও। এরই মাঝে বাংলার প্রাণ তাৎপর্য বিশ্লেষণ করো। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে, তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে আমরা চিঠি প্রবন্ধটারও সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেওয়া আছে। আমি বারবার বলছি কেন কথাটা, কারণ তোমরা যদি ব্যাখ্যাটা ভালো করে একবার দেখে আসো তাহলে সমস্ত কোশ্চেন পড়তে তোমাদের খুবই সুবিধা হবে। তাই প্রথমে তোমরা ব্যাখ্যাটাকে দেখো, তারপরে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেখো অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে। দেখো চিঠিতে কি রয়েছে, মিস নোবেলকে লেখা চিঠিতে বিবেকানন্দ কোন কোন বিষয়ে আগাম সতর্কবার্তা দিয়েছিলেন সংক্ষেপে তার পরিচয় দাও। তুমি সেই রূপ নারী, কি রূপ নারী, এই নারী সম্পর্কে আলোচনা করো। পাঠ্যচিঠিতে স্বামী বিবেকানন্দের চরিত্রের বর্ণনা দাও। টিকা কল্যাণিয়াম, এই যে এখানে তোমাদের বইয়ে তোমরা যখন চিঠি পড়বে তো এই চিঠিতে দেখবে কল্যাণিয়াম, মিস নোবেল, মিস সোভিয়ার, মিস ম্যাকলাউড, এদের কিন্তু একটু একটু করে দেখবে বইয়ের একদম লাস্টের দিকে, শেষের দিকে দেখবে ছোট ছোট টিকা আকার দেওয়া আছে। ওই টিকাগুলো কিন্তু ভালো আকারে পড়বে, কারণ কল্যাণিয়াম মিস নোবেল কে, এরকম ভাবে কিন্তু প্রশ্নটা আসবে। বা কোনো একটা লাইন তুলে দিয়ে যে কে বললো কল্যাণিয়াম মিস নোবেল কে ছিলেন, এরকম ভাবে কিন্তু প্রশ্নটা জুড়ে দিতে পারে, যার জন্য এই তিনটা টিকা খুবই ভালো করে পড়বে। পরে কোশ্চেন, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেশিত দেখতে পাবে, তুমি কে? বক্তা এমন কথা কেন বলেছেন, এ প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও এবং তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উক্তিটি কার, বক্তার এমন মন্তব্যের কারণ কি? চিঠি থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। চলে যাব তারপরের আমাদের যেটা রয়েছে আবহমান। তো আবহমান কবিতার ব্যাখ্যাও আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আমি আবারও বলছি, যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক বা চ্যানেল প্লে লিস্টে লিঙ্কটা দেখে নেবে। তো আবহমান কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, তাৎপর্য ব্যাখ্যা করো। ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা, এক গুয়েটার দুরন্ত পিপাসা কি, তাৎপর্য ব্যাখ্যা করো। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কেন কি ফুরোয় না? তারপর হচ্ছে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, তাৎপর্য উল্লেখ করে ব্যাখ্যা করো। অনেক সময় এটাকে ঘুরিয়ে দেয়, তোর দাঁড়া শব্দের অর্থ কি। পরে কোশ্চেন, আবহমান কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো বা নামকরণের সার্থকতা লেখো। পরের যে আমাদের পাঁচটা রয়েছে সেটা হলো রাধারানী। দেখো রাধারানী থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কি কি। প্রথম কোশ্চেন, আমরা ভিখারি হয়েছি, দান গ্রহণ করিয়া খরচ করি, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে তাদের এরূপ অবস্থার কারণ ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, মন্তব্যটি বিশ্লেষণ করো। পরে কোশ্চেন, রাধারানীর চরিত্র লেখো। তারপরে কোশ্চেন, সে এক পয়সার বনফুলের মালার সকল কথায়, এক পয়সায় বনফুলের মালার সকল কথায় বাহির করিয়া লইল, কোন কথা ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, রাধারানী বিবাহ দিতে পারিল না, রাধারানীকে তার বিবাহ দিতে পারল না কেন? তার নাম ও নোটে লেখা আছে, সে কে, সে কিভাবে রাধারানীকে সাহায্য করেছিল, মানে রুক্মিণী কুমার। তো তোমরা গল্পটা পড়লেই বুঝতে পারবে। তো সেই এই প্রশ্নগুলো রাধারানী থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমরা চলে যাব তার পরবর্তীতে যে পার্টটা রয়েছে, অর্থাৎ আমাদের শঙ্কুর ডায়েরি থেকে, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে করভাস। তো করভাস থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে জাদুকর ব্যক্তিটিকে, জাদুকর ব্যক্তির পরিচয় দাও, তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি। তৃতীয় প্রশ্ন, প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে, প্রাণীদের ক্ষমতা উল্লেখ করো। তৃতীয় কোশ্চেন, কভার্স গল্পে কভার্সের বুদ্ধিমত্তার পরিচয় দাও, বা এই কোশ্চেনটাকে ঘুরিয়ে তোমাকে দিতে পারে, কভার্সকে সে কিভাবে উধাও হয়ে গিয়েছিল। পরে কোশ্চেন, 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস, কোন বিষয়ে কথা বলা হয়েছে, কি রকম প্রোগ্রেস হয়েছিল। তারপর কভার্স থেকে গল্প থেকে আর্গাস থেকে কি কি জানা যায়, মানে আর্গাসের চরিত্র সম্পর্কে আলোচনা করো। তারপরে যেটা হচ্ছে করভাসের চুরি যাওয়া ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে এবার তোমাদের ব্যাকরণের যে পার্টটা রয়েছে, আমি প্রথমেই বললাম যে ভাবার্থ এবং সারাংশ তোমাদের প্র্যাকটিস করতে হবে। ব্যাকরণ শব্দের শ্রেণীবিভাগ ও উদাহরণ সংজ্ঞা সহ পড়তে হবে, এবং পদের ক্ষেত্রেও তাই উদাহরণ এবং শ্রেণীবিভাগ সহ বিস্তারিত জানতে হবে। তো এর জন্য আমি প্রথমেই বলেছি যে চ্যানেল প্লে লিস্টে সমস্ত কিছু করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। তো এই হলো আজকের আলোচনা, এবং যে প্রশ্নগুলো দিলাম সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে কোনো প্রকার সমস্যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলাতে আর হবে না। তো এই হলো আজকের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। কথা আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।